উমানন্দ মন্দির যাওয়ার জন্য আমরা প্রথমে বাসে উঠে পড়েছি। সময় প্রায় মিনিট 15-র মতো। উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য আমরা নৌকোতে উঠে পড়েছি। ভাড়া লেগেছে 200-400 টাকা। আমাদের রুম থেকে একদম বেরিয়ে আসলেই সামনে এখানে একটা ট্যাপ করা আছে, এখান থেকেই জলটা নিলাম। কমন গিজারের লাইন, এখন স্নান করতে যাচ্ছি। ঠিক যেন অনেকটা কলকাতার গড়িয়াহাটের মতো। প্রচুর ভিড়, জমজমাট দোকানপাট, প্রচুর ব্যস্ততা। আপনারা যদি আমার মতো সস্তার হোটেলে থাকতে চান তাহলে কিন্তু সঙ্গে করে অবশ্যই মশার ধূপ কিংবা গুড নাইট নিয়ে আসবেন। আগের পর্বে আপনারা দেখেছেন হাওড়া থেকে কিভাবে আমরা গুয়াহাটি পৌঁছলাম। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই সুন্দর শহর। এখানে বহু প্রাচীন মন্দির দেখতে পাওয়া যায় এবং বহুদিন ধরে একটি তীর্থস্থান। এই জন্য গুয়াহাটিকে মন্দিরের শহরও বলা হয়। এখানকার মধ্যে উল্লেখযোগ্য মন্দির হল কামাখ্যা ও উমানন্দ মন্দির। চলুন আজ আমরা প্রথমে উমানন্দ মন্দির দর্শন করব। মেন রোড থেকে ঢুকে আমরা এই গলি দিয়ে এলাম। পার্কিং আছে দেখতেই পাচ্ছেন পাশে, আর হোটেল এখন খোঁজা চলছে, বাজেটের মধ্যে আসছে না। এখানে দেখলাম 2500 থেকে শুরু, আরেক জায়গায় দেখলাম 800 টাকা, কিন্তু রুম পছন্দ হচ্ছে না। তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি আর হোটেল পাই কিনা। পল্টন বাজারের শুরুতেই হলো এই হোটেলটি, যার ভাড়া সাধ্যের মধ্যে। শেষমেশ হোটেল একটা পাওয়া গেছে মোটামুটি আমার বাজেটের মধ্যে, এই পেছনে এই লজটাতে। এখন যাই লাগেজপত্র নিয়ে প্রথমে ফ্রেশ হবো, হয়ে তারপর মন্দিরে যাব। আমরা হোটেল দেখছিলাম, কিন্তু সেই হোটেলগুলো একটু বাজেট যেমন হচ্ছে না, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটা মোটামুটি সব রকম একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। চলুন এখন রুমে গিয়ে দেখি রুমটার কন্ডিশন কেমন। এইটা হচ্ছে সরু মতো মাঝখানে বারান্দা, আর 102 রুম নাম্বার আমাদের, দোতলায় রুমটা। আবার রুম খোলার জন্য তাড়াহুড়ো, চাবি তুমি খুলবে তো কি আছে। প্রথমে ঢুকেই ডান দিকে আছে ওয়াশরুম আর বাম দিকে আছে বেড। মোটামুটি 3 জন ভালোভাবে ঘুমানো যাবে, আমি আমার মেয়ে আর হাজবেন্ড 3 জনে। সাইডে একটা চেয়ার আছে, টেবিল আছে, টিভি লাগানো আছে, আর এখানে জানালা আছে একটা, আর সামনে মিরর আছে। একদিনের ব্যাপার, আমরা মোটামুটি রুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো। আর বাজেটটা অবশ্যই মেনটেন করতে হবে, কারণ 3 জন মিলে ঘুরতে বেরোই, বুঝতেই পারছেন খরচেরও একটা ব্যাপার আছে। তাই বাজেট কোথায় একটু কমে হয় সেইগুলো খুঁজতে খুঁজতে হয়তো আমাদের দেরি হয়ে যায় অনেক সময়। এখন প্রায় বেলা 11টা বাজতে যায়, ট্রেন থেকে নেমেছি আমরা ধরুন 10টা 5। আর বাজেটের সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নটাও অবশ্যই দরকার, সে 1 ঘন্টা হোক আর 24 ঘন্টা হোক। ওয়াশরুমটা এদিকে আসুন দেখে দিই। এখানে ছোট্ট মতো একটা বেসিন আছে, আর গিজারটা অবশ্যই এখানে কমন গিজার। আমাদের এই রুমটার ভাড়া লেগেছে 1100 টাকা। এখানে এর থেকে আরো অনেক বেশি বাজেটের হোটেলও যেমন পেয়ে যাবেন, এর থেকে কমেও আছে। তবে বার্গেটিং একটু করবেন, করলে হোটেলের দাম দরটা একটু কম হবে। চলুন এখন ফ্রেশ হয়ে নিই প্রথমে, তারপরে মন্দিরে যাব মায়ের দর্শনে। আপনারা যদি আমার মতো সস্তার হোটেলে থাকতে চান তাহলে কিন্তু সঙ্গে করে অবশ্যই মশার ধূপ কিংবা গুড নাইট নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মশা মারার কম্পিটিশনে এখন ফার্স্ট হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই সঙ্গে করে গুড নাইটটা আমি এবার আনতে ভুলে গেছি। মশার ধূপ একটা এনেছিলাম এখানে, এখন প্রথমে ধূপটা জ্বালাবো। ওয়াশরুমের গেটটা দিয়ে দিয়েছি, আর এদিকে উইন্ডো একদম আমি খুলবো না, কারণ তাহলে ডেঙ্গুতে আমাকে টেনে নিয়ে চলে যাবে, মেঘালয় আর যাওয়া হবে না। তাই আগে ফ্রেশ হওয়ার আগে ধূপটা জ্বালিয়ে মশা কিছু কমাই, তারপরে অন্য কিছু মাথায় ঢুকবে, না হলে বাবা আর মেয়ে দুজন মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমার মেয়ে কি সুন্দরভাবে প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতায় ফার্স্ট হবে বলে একটা দেশলাই দিয়ে একটা ধূপ জ্বালাবে অতি
কষ্টে, আঙুলে ছ্যাঁকা না লাগিয়ে। শীতকালে ঘুরতে এসে যে মশার কামড় খেতে হবে এটা কিন্তু ভাবাই যায় না। আশ্চর্য ব্যাপার। এই কোনায় কোনায় দাও ঠিক করে, যেখান থেকে ডেঙ্গু মশা আসে। এই ওখানে নেই, সেই ওই পর্দার আড়ালে খাটের নিচে যেখানে যেখানে মশা লুকিয়ে থাকে। মশাগুলো এত পুষে রেখেছে কেন দেখেছো? মশাগুলো কেমন নাচে। মশা খুব বড় বদমাইশ একদম। কই মশা? সে এখন ধূপ নিয়ে মশা খুঁজে বেড়াচ্ছে। আরে ড্রেস চেঞ্জ করো, স্নান করো। কটা বাজে দেখেছো? 11:20 বেজে গেছে। ধূপটা জ্বালিয়ে রাখো মা, ও এমনিতে চলে যাবে তো। আমরা যে হোটেলে ছিলাম তার ঠিক পাশেই এই খাবারের হোটেলগুলি পরপর, সঙ্গে সবজি মার্কেটও আছে। এছাড়াও আরও বিভিন্ন রকম বিস্কিট থেকে শুরু করে সব রকম দোকানপাটই পাবেন। স্টেশন থেকে বেরিয়ে পল্টন বাজারে প্রথম যে বাঁদিকের গলি, সেই গলিতে ঢুকে আসলেই এই মার্কেটটি। এখানে হোটেলে সব রকমের খাবার আপনি পাবেন, ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, নিরামিষ সবই। যেহেতু কমন গিজার তাই বাথরুম থেকে বালতিটা নিয়েছি, এখন গরম জল আনতে যাওয়া হচ্ছে। চলুন। আমাদের রুম থেকে একদম বেরিয়ে আসলেই সামনে, অর্থাৎ নিচে সিঁড়ি থেকে উঠলাম তার ঠিক সামনে এখানে একটা ট্যাপ করা আছে, এখান থেকেই জলটা নিলাম। কমন গিজারের লাইন। এখন স্নান করতে যাচ্ছি। এখন দুপুর 12টা বেজে গেছে, বেলা হয়েছে ভালোই। এখন 1টা বাজতে যায়, আমরা স্নান করে তিনজনে তৈরি হয়ে নিয়েছি। প্রথমে আগে খাবারটা খাবো, কারণ সকালবেলা সেই দেখলেন রাস্তায় একটা স্যান্ডউইচ নিয়ে তিনজনে ভাগ করে খেয়েছি খরচা বাঁচাতে। তারপর থেকে আর কিছু টিফিন করা হয় আদৌ সেরকম না, সময় পাইনি। এখন যাচ্ছি, ভাতটা খাবো হোটেলে, খেয়ে দিয়ে তারপরে যাবো ঘুরতে। আমাদের হোটেলের একদম পাশেই আছে খাবার হোটেল, আমরা এখন সেখানে যাচ্ছি খাবার খেতে। খাবারের অর্ডার দিয়েছি আমাদের হোটেলের একদম পাশেই, এখানে মাছ ভাত, রুই মাছ দিয়েছি। আর ও খাবে না, ওর জন্য 2 প্লেট অর্ডার দেওয়া হয়েছে। পল্টন বাজারে এই সাইডটায় খাবার দাবারের জন্য বাঙালি হোটেলও আপনারা প্রচুর পেয়ে যাবেন, যেখানে মাছ, মাংস, ডিম, ভেজ, ননভেজ সব রকম আইটেম পাবেন। এখানে আপনারা সকাল সন্ধে 2 বেলা টিফিনও পেয়ে যাবেন। এক কথায় গুয়াহাটিতে খাবার দাবারের কোনো সমস্যা হবে না। পাঁপড় ভাজা, ভাত, ডাল, সবজি, এখানে বাঁধাকপি আর আলু দিয়ে একটা সবজি আর আলু ভাজা আর চাটনি। মাছটা আসছে, দেবে একটু পরে। চলুন তাহলে খাওয়াটা শুরু করেই ফেলি। খাবার দাবারের টেস্ট ভালো। বাঁধাকপির সবজিটা খেলাম, ভালো লেগেছে, তবে চাটনিটা একটু ঝাল। আর আলু ভাতে মাখাটাও ভালো, ঝাল বটে। আমি একটু ঝাল কম খাই তো। মাছটা এখনো খাইনি, এবার খাবো। আমাদের টোটাল এখানে খাবারের বিল হয়েছে 250 টাকা। 10 টাকার জল আর 110 টাকা করে রুই মাছ ভাত। ভালো খাওয়া হয়েছে, পুরো ভরপেট একদম। এক কথায় কম খরচে ভালো খাবার। খাবারগুলো টেস্টফুল। অনেক সময় হয় না আমরা অনেক পয়সা দিয়েও খাবার নিয়ে খেতে পারি না, ফেলে দিই। সেই তুলনায় খাবার একদম বাড়ির মতো ঘরোয়া, তেল কম, ঠিকই আছে। চলুন এবার এখন চলেছি বাসে করে যাব মন্দির দর্শনে। উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য আপনারা পল্টন বাজার থেকেই বাস পেয়ে যাবেন। বাসে ভাড়া লাগে জনপ্রতি 10 টাকা, সময় প্রায় মিনিট 15 মতো। এছাড়াও আপনারা পল্টন বাজার থেকে অটো পেয়ে যাবেন উমানন্দ মন্দির যাওয়ার জন্য ফেরিঘাট পর্যন্ত, কিংবা রিক্সাও আছে। উমানন্দ মন্দির যাওয়ার জন্য আমরা প্রথমে বাসে উঠে পড়েছি। নেপাল যে মন্দির আছে এখান থেকে বলছে ওখানে সামনে করে একটা নামিয়ে দিলে তারপর সেখান থেকে আবার বাস ধরে যেতে হবে। জানি না, চলুন গিয়ে দেখি আগে। গুয়াহাটিতে এই পাবলিক বাসে খুব একটা ভিড় হয় না, আর সব বাসগুলি হলো ব্যাটারি চালিত এবং বাস পরিষেবা খুব ঘন ঘন, অর্থাৎ যাতায়াত করতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এই
এই জায়গাটি হলো ফেন্সি বাজার মার্কেট। অনেকটাই যানজট, ঠিক কলকাতারই মতো। পল্টন বাজার থেকে ফেন্সি বাজারের দূরত্ব হলো 2.5 কিলোমিটার। এখান থেকে ফেরিঘাট পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 7 মিনিট। পেছনে এটাই হলো মেন মার্কেট। ওখানে ফেন্সি বাজারে নেমে আমরা এখন চলেছি উমানন্দ মন্দির। এই সোজা রাস্তা গিয়ে খেয়া পেরিয়ে মন্দিরে যেতে হবে। পল্টন বাজার থেকে উমানন্দ মন্দির যাওয়ার জন্য আপনারা উজান বাজার ঘাটে চলে যাবেন। ওখান থেকে সরকারি ফেরি চলাচল করে। পল্টন বাজার থেকে দূরত্ব হলো প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। এছাড়াও আপনারা পল্টন বাজার থেকে লাচিত ঘাট পর্যন্ত বাসে কিংবা অটোতে করেও যেতে পারেন। ওখান থেকেও সরকারি ফেরি চলাচল করে। দূরত্ব হলো প্রায় 3 কিলোমিটারের মতো। ফেন্সি বাজার থেকে ফেরিঘাট যাওয়ার মাঝে পড়লো এই বড় মার্কেট। ঠিক যেন অনেকটা কলকাতার গড়িয়াহাটের মতো। প্রচুর ভিড়, জমজমাট দোকানপাট, প্রচুর ব্যস্ততা। মাঝখানে ভিড় ঠেলে যেতে আমাদের বেশ খানিকটা সময়ও লাগলো। সেই ফেন্সি বাজার থেকে নেমে মনে হয় 15 মিনিট ধরে আমরা হেঁটে হেঁটে এলাম। মার্কেটটার ভিতরে আপনাদেরকে দেখালাম আমি। বিশাল বড় মার্কেট, কেনাকাটার জন্য খুব ভালো অপশন। আর প্রচণ্ড ভিড়, দোকানপাট যেমন প্রচুর, মানুষও প্রচুর আছে। রাস্তা পেরিয়ে সোজা চলে এসেছি। এবার এই ঘাটে গিয়ে লঞ্চে উঠবো। কিছুক্ষণ হাঁটার পর ব্রহ্মপুত্র নদের পাশে কিছু গাড়ি পার্কিং করা আছে এবং দূর থেকে দেখা যাচ্ছে কিছু ভ্যাসেল। তাই দেখে একটু আশ্বস্ত হলাম। বুঝতে পারলাম যে ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। দুপুর থেকে বেরিয়ে এখন প্রায় বিকেল হয়েই এলো। আমরা পৌঁছেছি ফেন্সি বাজার ফেরিঘাট। ব্রহ্মপুত্র নদের কোলে সারি সারি ভ্যাসেল দাঁড়িয়ে আছে। দূরে ওই দেখা যায় সবুজ গাছপালা। সে এক অপরূপ দৃশ্য। ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো উমানন্দ মন্দির যাওয়ার জন্য ঘাটটা এখানে। অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানেই এই উমানন্দ দ্বীপ। তাই অনেকগুলি ঘাট থেকেই আপনারা এখানে আসতে পারবেন। উমানন্দ দ্বীপে যাওয়ার জন্য আপনি উজান বাজার ফেরিঘাট, কাচারি ফেরিঘাট, ফেন্সি ফেরিঘাট, লাচিত ঘাট এই সমস্ত জায়গা থেকে ফেরি পেয়ে যাবেন। প্রায় সব ঘাটেই পেয়ে যাবেন সরকারি ফেরি এবং প্রাইভেট ফেরি। সরকারি ফেরিতে ভাড়া লাগে জনপ্রতি 20-40 টাকা যাতায়াত মিলিয়ে। আর প্রাইভেট এই মেশিন লাগানো নৌকাগুলিতে ভাড়া লাগে 200 টাকা জনপ্রতি যাওয়া আসা মিলিয়ে। আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য সরকারি ফেরি না পেয়ে বাধ্য হয়ে প্রাইভেট ফেরিতে গিয়েছিলাম। উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য আমরা নৌকাতে উঠে পড়েছি। ভাড়া লেগেছে 200-400 টাকা। এই নৌকাগুলিতে বসার জায়গা একমাত্র নিচেই। আর সরকারি ভ্যাসেলে বসার জায়গা অনেক থাকে একসঙ্গে। দূরে ওই দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে ছোট্ট দ্বীপ উমানন্দ দ্বীপ। এই দ্বীপটিকে ময়ূর দ্বীপও বলা হয়। ব্রহ্মপুত্র নদের ওপর থেকে একটি রোপওয়ে পরিষেবাও আছে। আপনারা এই রোপওয়েতে করে ওপর থেকে এই নদের দৃশ্য সুন্দরভাবে দেখতে পারবেন। আমাদের হাতে সময় কম থাকার জন্য রোপওয়ে চলাচলটা আমরা উপভোগ করতে পারিনি। এই ময়ূর দ্বীপই হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদী দ্বীপ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা উমানন্দ দ্বীপের কাছেই পৌঁছে গিয়েছি। এবার নামতে হবে। বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে।
ব্রহ্মপুত্র নদের ওপর মাঝখানে এই দ্বীপটি। এখন চলেছি মন্দিরে। এসো এসো। হোটেল থেকে খুঁজতে খুঁজতে উমানন্দ মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটি 1694 সালে রাজা গদাধর সিংহের আদেশে তৈরি হয়েছিল, কিন্তু 1867 সালে একটি ভূমিকম্পে ভেঙে যায়। তারপরে এটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। মন্দিরে ওঠার জন্য এখানেও বেশ কয়েকটি সিঁড়ি আছে, খুব একটা বেশি যদিও নয়, তবে সিঁড়িগুলো ফ্ল্যাট, উঠতে কষ্ট হবে না কোনো রকম। চলেছি এখন দর্শনে। এই পায়ের দিকে থাকা জল আছে, মজা ভিজে যাবে। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে ভস্ম ছিটিয়েছিলেন, পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন। কথিত আছে শিব যখন এই টিলায় ধ্যানমগ্ন ছিলেন তখন কামদেব তার যোগে বাধা দেন, তাই শিবের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যান এবং তাই এই টিলাটির নাম হয় ভস্মকাল। এখানে আসার জন্য সরকারি এবং প্রাইভেট দু রকমই ব্যবস্থা আছে। সরকারি লঞ্চের ভাড়া লাগে আপনার আপ ডাউন 20-40 টাকা, যেটা 1 ঘন্টা অন্তর। আর প্রাইভেট হলে আপনি সঙ্গে সঙ্গে সবসময় পরিষেবা পাবেন, কিন্তু ভাড়া লাগে পার হেড 200 টাকা। আমার মেয়েরটা যদিও লাগেনি। আর এই উমানন্দ মন্দিরের পরিবেশটা খুবই শান্তপ্রিয়, নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। চলুন, এখনও মূল মন্দিরে যাইনি আমরা। একটু বসে এখানে কি গাছ এটা? চাঁপা গাছ। চাঁপা গাছের তলায় বসে আছি। প্রকৃতিটা অনেক সুন্দর এখানে। ওপরের দিকে যাই। শহুরে কোলাহলমুক্ত এবং বেশ নিরিবিলি এই জায়গা, খুবই শান্তিপ্রিয়। এখানে মূলত বাবা মহাদেব পূজিত হন। সপ্তাহের 7 দিনই এই মন্দির খোলা থাকে। মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই। দেখতেই পাচ্ছেন এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লাইন দিয়ে দর্শন করতে কম করে প্রায় ঘন্টাখানেক সময় তো লাগবেই। মন্দিরের ভেতরে বেশ খানিকক্ষণ লাইন দিয়ে দর্শন করতে হচ্ছে। ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। নামার সময় আপনারা এখানে চায়ের একটা দোকান আছে, এখান থেকে বসে একটু চাটা খেয়ে যেতে পারেন। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। বেশ খানিকক্ষণ লাইন দিতে হয়েছে, লাইন দিয়ে তারপরে দর্শন হবে। মন্দির দর্শনের পরে আপনার ফেরা নিয়ে কোনো সংশয় থাকবে না। প্রাইভেট নৌকাতে করে আসলে একটার পর একটা নৌকা ঘাটে থাকে। আপনি যখনই যাবেন বেশ কিছুজন হলে ওরা নৌকো ছেড়ে দেবে। আমাদের যাওয়ার জন্য নৌকো আসছে, ডেকেছে। এখান থেকে আসলে তারপর নৌকোতে উঠে যাব। এখান থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই সোজা উঠে গেছে, বেশ খানিকটা খাড়াই আর কি। আমরা নৌকায় উঠে পড়েছি, এখন আরো সবাই উঠছে। উঠলে মোটামুটি ভর্তি হলে তারপরে ছাড়বে।
বাজে বিকেল 4:10। আমরা এইমাত্র নৌকা থেকে নামলাম। যেহেতু বিকেল হয়ে গেছে, 4টে পেরিয়ে গেছে, সূর্য পশ্চিম আকাশে খুব সুন্দর অস্ত যাচ্ছে আর ব্রহ্মপুত্র নদীর কোলে দাঁড়িয়ে সেটা অনুভব করতে খুব ভালো লাগছে। এখন আমরা চলেছি মন্দিরে মায়ের দর্শনে। আর এখানে ঘাট থেকে নেমে মেন রোড পড়বে সাইডে, ওখানে উঠে বাসে বলতে বললো। এখানে এক জায়গায় জিজ্ঞাসা করলাম যে নার্সারি যাওয়ার জন্য, সেখানে নেমে বলতে হবে মায়ের মন্দিরে যাব, মানে দুবার আমাকে বাস চেঞ্জ করতে হবে। চলুন, এখন খরচ বাঁচাতে গেলে স্টেপ বাই স্টেপ একটু গণপরিবহনে যেতেই হবে। চলো 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 চলো, এখান থেকে আমরা কিন্তু হেঁটে হোটেলে চলে যাচ্ছি। আজ এই পর্যন্ত। এখন আমরা চলেছি কামাখ্যা মায়ের দর্শনে। ফিরছি পরের দিন সেই পর্ব নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।